আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের আহ নিউটনের যে অধ্যায়টা করাচ্ছিলাম, নিউটনিয়ান বলবিদ্যা, সেই অধ্যায়ে একটা অংশ কৌণিক বেগ ও ভরবেগ এই সম্পর্কে আলোচনা করব। এছাড়া আজকে আমরা ব্যাংকিং ব্যাংকিং সম্পর্কে, রাস্তার ব্যাংকিং সম্পর্কে জানবো। তো কৌণিক বেগ ও ভরবেগ কাকে বলছে? যে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, ধরো একটি বস্তু এখানে সুতা দিয়ে বাঁধা আছে, অভিমুখকে কেন্দ্র করে এটি ঘুরতে থাকবে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে এই অক্ষ বরাবর এটি এম ভরের একটি বস্তু ঘুরছে। তাহলে এর মধ্যে এটি যে বৃত্তচাপ অতিক্রম করবে সেটা হচ্ছে টুয়াইস পাই পরিমাণ বৃত্তচাপ অতিক্রম করবে, তাই না? একবার পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করবে। তাহলে আমরা কৌণিক বেগ, এখানে কৌণিক বেগ ওমেগা সমান লিখতে পারি টুয়াইস পাই বাই টি, তাই না? টি হচ্ছে একবার পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করতে যে সময় লাগবে, টুয়াইস পাই বাই টি। তাহলে ওমেগা সমান আমরা লিখতে পারি টুয়াইস পাই এন। এখানে এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা এন, তাহলে টুয়াইস পাই এন। আচ্ছা, এখন আমরা 1 বাই টি এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এন, এটা হচ্ছে কম্পাঙ্ক এন, আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এখন আমরা কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে একটা সম্পর্ক আছে। এটি এই স্পর্শক বরাবর রৈখিক বেগ এ চলবে, এটা হচ্ছে বেগ, রৈখিক বেগ ভি। তাহলে এই যে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা আর। এটা হচ্ছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। এখন আমরা যদি এখানে ডিভি বাই ডিটি করি, তাহলে আসবে হচ্ছে আর ডি ওমেগা ভাগ ডিটি। তাহলে আমরা জানি ডিভি বাই ডিটি সমান কি? এটা হচ্ছে ত্বরণ এ, তাহলে কৌণিক ত্বরণ হবে আর আলফা, ভি ইকুয়াল টু ওমেগা আর এবং এ ইকুয়াল টু হচ্ছে আর আলফা, এটা আমরা জানি। এখন আমরা রৈখিক বেগের সঙ্গে, এখন কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগের মধ্যে সম্পর্ক কি সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর কৌণিক ভরবেগ এল সমান হবে আর এম ভি, অর্থাৎ এল ইকুয়াল টু হচ্ছে আর ক্রস পি। আমরা এই সূত্রের মাধ্যমে এটা বের করতে পারি আর এমভি। আর অন্য একটা ভাবে আমরা যদি বের করতে চাই, এল ইকুয়াল টু আমরা জানি আর ক্রস পি মানে হচ্ছে এমভি, আবার এমভি মানে হচ্ছে আমরা বলতে পারি কি এমভি হচ্ছে ভি ইকুয়াল টু, আমরা আগে দেখেছি ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর, এটা আমরা বসালে পাবো এম আর স্কয়ার ওমেগা। এখন খেয়াল করো, এখানে যদি একটা বিন্দু বস্তু না নিয়ে আমরা যদি বিস্তৃত কোনো বস্তু নিই, তাহলে ঘূর্ণন অক্ষ হতে এটা বিভিন্ন ব্যাসার্ধে এই এই রেখা থেকে এখানে দেখা যাবে বিভিন্ন ব্যাসার্ধে, এখানে R1 R2 ইত্যাদি বিভিন্ন ব্যাসার্ধে আমরা এই বিভিন্ন কণা বিভিন্ন ব্যাসার্ধে এইভাবে পাবো। ঘূর্ণন অক্ষ হতে এই বিস্তৃত বস্তুর বিভিন্ন কণা, এটা যদি একটি দৃঢ় বস্তু হয়, যেটি একটা বিস্তৃত বস্তু, তার বিভিন্ন কণার দূরত্ব ঘূর্ণন অক্ষ হতে এদের লম্ব দূরত্ব যদি R1 R2 R3 এরকম হয়, এবং বিন্দুগুলো হচ্ছে M1 M2 M3, এইভাবে আমি যদি ধরো এখানে একটা ছোট বিস্তৃত একটা বস্তু আমি এখানে দিয়েছি যেটি ঘুরছে, তাহলে এই বিভিন্ন কণার যে দূরত্ব এবং বস্তুগুলোর যে ভর, সেই ভর আমি যদি M1 M2 এভাবে করে দিই, M1 M2 M3, এভাবে বিভিন্ন
বস্তু কণার ভর এবং দূরত্ব এইভাবে যদি আঁকি তাহলে আসলে এই এম আর স্কোয়ার এখানে কি হবে, প্রত্যেকটা কণা কিন্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করছে, অর্থাৎ প্রত্যেকটি কণার জন্য কৌণিক বেগ হচ্ছে সমান। তাহলে কৌণিক বেগ যদি সমান হয়, ওমেগার মান যদি প্রত্যেকটার জন্য সমান হয়, তাহলে আমরা আসলে লিখতে পারি এম ওয়ান ইকুয়াল টু দেখা যায় এম ওয়ান আর ওয়ান স্কোয়ার ওমেগা, এম টু সমান লেখা যায় এম টু আর টু স্কোয়ার ওমেগা, এইভাবে এম থ্রি সমান লেখা যায় এম থ্রি আর থ্রি স্কোয়ার ওমেগা। এইভাবে আমরা একের পর এক লিখে যেতে পারি, তাই না? প্রত্যেকটা কণার জন্য আমরা তাহলে এটাকে যোগ করলে এল পাবো। তাহলে এল সমান আমরা লিখতে পারি L1 প্লাস L2 প্লাস L3, এইভাবে করে ইত্যাদি আমরা যোগ করে যেতে পারি। সেক্ষেত্রে দেখো ওমেগার মান সমান সব জায়গায়, ওমেগা তাহলে কমন নিলে আমি পাবো m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার, এইভাবে করে যতগুলো কণা থাকবে সবার জন্য পাবো। তাহলে ওমেগা ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি সামেশন m r স্কয়ার, এখানে আমি mi r i স্কয়ার এটা দিতে পারি, এখানে i ইকুয়াল টু হচ্ছে 1 থেকে n পর্যন্ত সংখ্যা। তো আমি যদি এইভাবে সামেশন m r স্কয়ার ওমেগা ইনটু সামেশন m r স্কয়ার এভাবে দিই, তাহলে এই যে ভর এবং দূরত্বের গুণফল, গুণরক্ষ হতে এদের দূরত্বের বর্গের গুণফল প্রতিটি কণার জন্য গুণফলের সমষ্টি, এই যে আমি একটা টার্ম লিখলাম যে সামেশন m r স্কয়ার, এই সামেশন m r স্কয়ার i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত, এই যে টার্মটা লিখলাম একে বলে জড়তার ভ্রামক, একেই বলে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামককে i দিয়ে প্রকাশ করা হয়, তাহলে জড়তার ভ্রামকের সংজ্ঞা এখান থেকে আমরা দিতে পারি এবং আমরা এখান থেকে লিখতে পারি l ইকুয়াল টু লেখা যায় l ইকুয়াল টু তাহলে ওমেগা i ওমেগা, তাই না? l ইকুয়াল টু i ওমেগা, এটা আমরা আরেকটা সম্পর্ক দেখলাম, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে। ঠিক আছে, এখন তাহলে তোমরা দেখো আমরা জড়তার ভ্রামকের সংজ্ঞাটা এই সূত্র থেকে জড়তার ভ্রামকের সংজ্ঞা আমরা দিয়ে ফেলবো। সেটা হচ্ছে কি যে কোনো একটি বিস্তৃত বস্তু, দৃঢ় বস্তু, সেটি কোনো একটি অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে ঘূর্ণন অক্ষ থেকে প্রতিটি কণার বস্তুটির প্রতিটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ হতে প্রতিটি কণার লম্ব দূরত্বের গুণফলের লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি, এই যে এখানে যে আমি সামেশন চিহ্ন দিয়েছি এটি হচ্ছে প্রতিটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ হতে কণার লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি, এটা হচ্ছে সমষ্টি। সমষ্টিকে কি বলে? বস্তুটির জড়তার ভ্রামক বলে। তাহলে জড়তার ভ্রামকের সংজ্ঞা আমরা এখান থেকে পেলাম এবং আমরা এই সম্পর্কটা দেখলাম যে কৌণিক ভরবেগ L সমান হচ্ছে i ওমেগা, আবার কৌণিক ভরবেগ L সমান হচ্ছে r ক্রস p, এটা আমরা দেখলাম। এই দুটো সম্পর্ক আমরা মনে রাখবো। ঠিক আছে, এখন আমরা টর্ক সম্পর্কে আলোচনা করি। টর্ক কি? আচ্ছা, টর্ক হচ্ছে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে যেই জিনিসটা একটা বস্তু ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করছে তাকে আমরা টর্ক বলছি। অর্থাৎ এখানে ধরো এরকম একটি ঘূর্ণন অক্ষ, এই ঘূর্ণন অক্ষ হতে আমি ধরছি যে এখানে আর দূরত্বে একটি বস্তু এইভাবে ঘুরছে, আর দূরত্বে একটি বস্তু ঘুরছে, ওকে, বস্তুটি যে টর্ক সেটা আমরা নির্ণয় করবো। এরপরে যদি এফ বল ক্রিয়া করে, আমরা ধরলাম এটা এফ বল ক্রিয়া করছে এর উপরে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা টর্ক টাউ ইকুয়াল টু লিখতে পারি, টর্ক টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, এটা লেখা যায়। টর্ক টাউ ইকুয়াল টু হচ্ছে আর ক্রস এফ, অর্থাৎ আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা। এটা যদি 90 ডিগ্রি
কোণ না করে, তাহলে যদি কোনো থেটা কোণে থাকে, এফটা যদি কোনো থেটা কোণে থাকে, তাহলে আমরা এফ এবং এই বল এবং বলের দিক, বলের উপরে যে লম্ব সরণ হবে, সরণের যে লম্ব দূরত্ব হবে, সেইটাকে আমরা বলছি হচ্ছে টর্ক টাউ। তাহলে টর্ক টাউ ইকুয়াল টু হচ্ছে আর এফ সাইন থিটা বা আর ক্রস এফ, এটা আমরা জানি। আচ্ছা, এখন আমরা টর্ক টাউ এর সঙ্গে অন্য আরেকটা সম্পর্ক দেখি। টর্ক টাউ ইকুয়াল টু হচ্ছে আর ক্রস এফ। তাহলে এখান থেকে আর এফ, এফ মানে হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, এটা আমরা জানি। তাহলে আর এম, এ মানে হচ্ছে ওমেগা আর, সরি আলফা আর। তাহলে আর স্কয়ার, এখানে আর স্কয়ার এম, এম আর স্কয়ার আলফা, এখানে হচ্ছে এম আর স্কয়ার আলফা। এখন খেয়াল করো, আমরা যদি একইভাবে কোনো বিস্তৃত বস্তুর জন্য চিন্তা করি, তাহলে টাউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3, এইভাবে করে বিভিন্ন কণার জন্য আলাদাভাবে করে যদি লিখি, তাহলে সবার জন্য আলফার মান সমান। তাহলে আলফা ইনটু এখানে আমরা m1 r1 স্কয়ার, m2 r2 স্কয়ার, m3 r3 স্কয়ার, এইভাবে করে কিন্তু লিখে যেতে পারবো, তাই না? এইভাবে করে আমরা যতগুলো কণা থাকবে সবার জন্যই এইভাবে আমরা প্রত্যেকটা কণার জন্য লিখতে পারি। তাহলে এখান থেকে হচ্ছে আলফা, আর এখানে সামেশন আগের মতোই এম আই আর আই স্কয়ার, এখানে আই ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত এটা আমরা লিখতে পারি। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে টাউ ইকুয়াল টু আই আলফা, কারণ সামেশন, এই যে এখানে আমরা সামেশন এম আই আর আই স্কয়ার, এইটা সমান হচ্ছে আমরা জানি জড়তার ভ্রামক আই। তাহলে টাউ ইকুয়াল টু আই আলফা, আমরা এই সূত্রটাও এখানে লিখতে পারি। তাহলে আমরা পাচ্ছি টাউ ইকুয়াল টু আই আলফা। একটা জিনিস খেয়াল করো তোমরা, যে আমরা দেখো যদি রৈখিক ভরবেগের কথা চিন্তা করি, রৈখিক গতির ক্ষেত্রে আমরা কিন্তু টর্কটা আমরা কি জানি, এটা জড়তার ভ্রামকটা যেটা, সেটা আমাদের এখানে কিসের কাজ করছে, এখানে কিন্তু এফ ইকুয়াল টু এম এর সূত্রের মতো। দেখো রৈখিক গতির ক্ষেত্রে এফ ইকুয়াল টু এম এ, এই সূত্রের সঙ্গে যদি তুমি তুলনা করো, তাহলে জড়তার ভ্রামক কিন্তু এখানে ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামকটা ভরের কাজ করছে, ভর হিসাবে কাজ করছে। আর আলফা হচ্ছে কৌণিক বেগ, আর এটা হচ্ছে রৈখিক বেগ এ। একইভাবে আমরা দেখেছিলাম যে এল ইকুয়াল টু আই ওমেগা, তাই না? তাহলে এই একই জায়গায় আমরা যদি রৈখিক ভরবেগ পি ইকুয়াল টু এম ভিটা দেখি, তাহলে দেখো এখানে কিন্তু এই যে আইটা এম এর মতো কাজ করছে, তাই না? তাহলে কি ঘূর্ণন গতিবিদ্যায় আমরা দেখছি যে কোন বস্তু ঘুরতে থাকলে তার যে কৌণিক ভরবেগ আছে, সেটা হচ্ছে জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের গুণফলের সমান। আর এই জড়তার ভ্রামকটা তাহলে কিসের কাজ করছে, এক্ষেত্রে ভরের মতো কাজ করছে। তো এটা আমাদের মাথায় রেখে এই রূপগুলা আর এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা এইভাবে বৃত্তাকার করতে ঘূর্ণনরত একটি বিস্তৃত বস্তুর গতিশক্তির রাশিমালা যদি বের করতে চাই, আমরা গতিশক্তি জানি কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার, তাই না? তাহলে এটা হচ্ছে হাফ এম ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর, হাফ এম ওমেগা স্কয়ার আর স্কয়ার সমান হাফ এম আর স্কয়ার ওমেগা স্কয়ার। এখন যদি এটি এরকম একটি বিস্তৃত বস্তুর জন্য হয়, তাহলে ek1 সমান হবে হচ্ছে হাফ m1 r1 স্কয়ার ওমেগা স্কয়ার, ek2 সমান হবে হাফ m2 r2 স্কয়ার ওমেগা স্কয়ার, ek3 সমান হচ্ছে হাফ m3 r3 স্কয়ার ওমেগা স্কয়ার। এইভাবে করে বিভিন্ন কণার ক্ষেত্রে আমরা বের করতে পারি। তাহলে ফাইনালি আমাদের E ইকুয়াল টু আমরা কি পাবো,
কে ইকুয়াল টু লিখতে পারি কে1 কে2 কে3 এইভাবে বিভিন্ন কণার জন্য আমরা এগুলো সমষ্টি বিবেচনা করতে পারি। সেক্ষেত্রে আমার হাফ এবং ওমেগা স্কয়ার এইটা হচ্ছে কমন, তাহলে আমাদের থাকছে m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার। এভাবে বিভিন্ন কণার জন্য আমরা লিখতে পারি, বা হাফ ওমেগা স্কয়ার সামেশন mi ri স্কয়ার বাই i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। তাহলে আমরা এখানে দেখো, এখানে আমরা ই এর রূপটা পাচ্ছি হচ্ছে হাফ আর ওমেগা স্কয়ার, তাই না? তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা যে গতিশক্তিটা পাচ্ছি সেটা হচ্ছে হাফ আর ওমেগা স্কয়ার। এখন চিন্তা করো যে আমরা যদি রৈখিক গতির ক্ষেত্রে চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে ই ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার, তাই না? তাহলে দেখো তো এই আইটা এম এর মতো এখানে কাজ করছে কিনা। তো আমি সেটাই বলেছি যে যদি গতিশীল কোনো বস্তু হয় তাহলে তার এই জড়তার ভ্রামকটা ভরের কাজ করে। তো এটা আমাদের মাথায় রেখে প্রায় একই রূপগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন অন্য আরেকটু প্রসঙ্গে চলে যাই, যেখান থেকে আমরা ঘূর্ণনের জন্য এগুলো দেখলাম। আর আমাদের কি থাকতে পারে, ঠিক আছে। এখন আমরা জড়তার ভ্রামক সম্পর্কিত দুইটা উপপাদ্য আছে, আমরা সেটা দেখব, এবং কিছু জড়তার ভ্রামক নির্ণয় করা যায় সেগুলো আমরা সম্পর্কে কিছুটা দেখব। তাহলে ধরো জড়তার ভ্রামক আমরা যদি ধরি যে এরকম একটি বিস্তৃত একটি বস্তু, এই বস্তুর মাঝখান দিয়ে একটি অক্ষ কল্পনা করি, তাহলে সেই অক্ষ হতে সেই বস্তুর বিভিন্ন বিভিন্ন দূরত্ব, আরেকটু আমি বস্তুটাকে একটু বিস্তৃত একটু এলোমেলো ভাবে আঁকি, এটাকে একদম ভাবে না। ধরো এই হচ্ছে একটি বস্তু, তাহলে এই যে বস্তুটার বিভিন্ন বিন্দুর যে দূরত্ব সেগুলো তো আমরা জানি, এটা r1 r2 যদি m1 বিন্দু হয়, m2 বিন্দু হয় ইত্যাদি, এগুলো r1 r2 ইত্যাদি আমরা বিবেচনা করে এখানে আমরা জানি i ইকুয়াল হচ্ছে সামেশন m r স্কয়ার, তাই না? সামেশন m r স্কয়ার, এটা আমরা জানি i ইকুয়াল টু। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। কাকে চক্রগতির ব্যাসার্ধ বলে? সেটা হচ্ছে যে কোনো বস্তুর ভরকেন্দ্র আমরা জানি, ভরকেন্দ্র দিয়ে অতিক্রমকারী ভরকেন্দ্রের যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা যদি কে দিয়ে কল্পনা করি, এই ঘূর্ণনক্ষ হতে ভরকেন্দ্রের দূরত্ব যদি কে হয়, তাহলে এইটা সমান হচ্ছে হবে এম কে স্কয়ার। এইটা বলতে কি বোঝাচ্ছি আমি, দেখো যে তাহলে আমি সংখ্যাটা চক্রগতি, একে বলে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতি ব্যাসার্ধ। তাহলে এই যে চক্রগতির ব্যাসার্ধ বলছি, এর সংজ্ঞাটা আমি এখান থেকে দিব। সেটা হচ্ছে কি, একটি দৃঢ় বিস্তৃত বস্তু, একটি দৃঢ় বস্তুর সমস্ত ভর যদি আমরা একটি বিন্দুতে কেন্দ্রীভূত আছে কল্পনা করি, সেন্টার অফ মাস যেটা বলি, যে কেন্দ্রীভূত আছে যদি কল্পনা করি, তাহলে ঘূর্ণন অক্ষ সাপেক্ষে ঘূর্ণন অক্ষ সাপেক্ষে ওই বস্তুর মোট জড়তার ভ্রামক, এটা হচ্ছে ওই বস্তুর মোট জড়তার ভ্রামক, ওই ওই ব্যাসার্ধে বা ওই সমস্ত ভর এক জায়গায় কেন্দ্রীভূত আছে সেটা যে আমরা বিবেচনা করছি, এই বিন্দুর ওই অক্ষ সাপেক্ষে ওই বিন্দুর জড়তার ভ্রামকের যদি সমান হয়, ওই বিন্দু জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ঘূর্ণন অক্ষ হতে ওই বিন্দুর দূরত্বকে চক্রগতি ব্যাসার্ধ বলে। তাহলে আমরা আবার একটু দেখি যে কোনো একটি
ঘূর্ণন অক্ষ সাপেক্ষে একটি বিস্তৃত দৃঢ় বস্তুর মোট জড়তার ভ্রামক এবং ঘূর্ণন এবং বস্তুটির সমস্ত ভর কেন্দ্রীভূত আছে এরকম একটি বিন্দুর যে জড়তার ভ্রামক হবে সেটি যদি সমান হয়, ওই অক্ষ সাপেক্ষে সে জড়তার ভ্রামক যদি সমান হয়, তাহলে ঘূর্ণন অক্ষ হতে ওই বিন্দুর দূরত্ব, এই যে বিন্দুটা আমি এখানে দেখাচ্ছি, এই বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটাকে বলবে চক্রবর্তীর ব্যাসার্ধ। তো তোমরা এই সূত্র থেকে একটু বইয়ের সঙ্গে মিলিয়ে সংজ্ঞাটা পড়ার চেষ্টা করবে। এখন আমরা এর দুইটা উপপাদ্য আছে, আমরা সেটা দেখব। আচ্ছা, সমান্তরাল অক্ষ উপপাদ্য, সমান্তরাল জড়তার ভ্রামক সম্পর্কিত সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য, তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য বলতে বোঝাচ্ছে যে কোনো একটি বস্তুর জড়তার ভ্রামক, এই যে একটি বিস্তৃত বস্তুর জড়তার ভ্রামক কি হবে, ওই বস্তুর মোট জড়তার ভ্রামক এবং এই যে ভারকেন্দ্রগামী যে জড়তার ভ্রামক আছে, এটা হচ্ছে ভারকেন্দ্রগামী অক্ষ, এটা হচ্ছে ভারকেন্দ্র জি, তাহলে ভরকেন্দ্রগামী যে অক্ষ আছে সে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং অর্থাৎ আর সমান আমরা লিখবো হচ্ছে ভারকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক আইজি প্লাস হবে হচ্ছে ওই অক্ষ সাপেক্ষে ভারকেন্দ্রের যে জড়তার ভ্রামক আছে, এই দূরত্ব যদি এইচ হয় তাহলে এই ভারকেন্দ্রের যে জড়তার ভ্রামক আছে সেটা হবে হচ্ছে ভারকেন্দ্রের ভর, যদি আমি এম ধরি মোট ভর, বস্তুটির মোট ভর এবং ভারকেন্দ্র হতে ওই অক্ষের দূরত্বের জড়তার ভ্রামকের সমান এম এইচ স্কয়ার, আইজি ইন্টু এম এইচ স্কয়ার। এটা হচ্ছে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য দেখছি। ঠিক আছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য, তাহলে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য লিখছি হচ্ছে I ইকুয়াল টু IG প্লাস এম এইচ স্কয়ার। এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে ভারকেন্দ্র যদি জি হয় তাহলে ভারকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওই বস্তুর জড়তার ভ্রামক হবে কি ভারকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক এবং বস্তুটির ভর যদি এম হয় তাহলে ভারকেন্দ্র এবং অক্ষের মধ্যবর্তী দূরত্ব এইচ হলে এম এইচ স্কয়ার এর সমান। এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। আরেকটি আছে লম্ব অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য। আমরা লম্ব অক্ষ উপপাদ্যটা হচ্ছে এভাবে বলতে পারি যে একটি বিস্তৃত বস্তু, ধরলাম একটি বিস্তৃত বস্তু, ঠিক আছে, এই বিস্তৃত বস্তুর উপরে আমরা যদি তিনদিকে তিনটা এক্স ওয়াই জেড তিনটা অক্ষ কল্পনা করি, তাহলে এই যে দুটি অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুটি সাপেক্ষে যে জড়তার ভ্রামক হবে সেটি হবে এদের সংযোগ, এদের যে মধ্যবিন্দু আছে বা এদের সংযোগকারী যে বিন্দু আছে সেই বিন্দুর মধ্যবিন্দুগামী তৃতীয় অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান, অর্থাৎ আই জেড সমান হবে হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই। এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। তাহলে যে কোনো আমরা এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুটি অক্ষ সাপেক্ষে এই বস্তুটার যে জড়তার ভ্রামক হবে সেই দুটার যোগফল হবে এই দুটি বস্তু, এই দুটি অক্ষর সংযোগকারী যে বিন্দু সেই বিন্দুর উপরে লম্ব যে অক্ষ আছে তার জড়তার ভ্রামকের সমান। এটাকে বলছি আমরা লম্ব অক্ষ উপপাদ্য। তো তোমরা এই পর্যন্ত মোটামুটি জানলে। এখন আমরা কয়েকটি কন্ডিশন দেখব, যে এতটা সময় পাবো না তোমাদের আজকের মধ্যে যেহেতু শেষ করতে হবে,
আমি ডিটেলস ডেরিভেশনে যাব না, তোমাদেরকে কয়েকটা চিত্র দিয়ে আমি দেখাচ্ছি যে জড়তার ভ্রামকের এটা কেমন হতে পারে। তাহলে যদি এইভাবে যায় একটি দণ্ড, মনে করো এল দৈর্ঘ্যের একটি দণ্ড, এই দণ্ডের এক পাশ দিয়ে যদি যায়, তারপর আমি বলছি যদি এই দণ্ডের মাঝখান দিয়ে যায়, এল দৈর্ঘ্যের অক্ষটা যদি এই দণ্ডের একটা সাইড দিয়ে যায় তাহলে এর জড়তার ভ্রামক কি হবে, আর যদি মাঝখান দিয়ে যায় তাহলে জড়তার ভ্রামকের কিরূপ পরিবর্তন হবে। তো এই ক্ষেত্রে জড়তার ভ্রামক হচ্ছে আই সমান, এটি একটি সরু একটি সুষম দণ্ডের জড়তার ভ্রামক, দণ্ডের জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। তাহলে এই জড়তার ভ্রামকটা কিভাবে হবে, আই ইকুয়াল টু হচ্ছে এই ক্ষেত্রে হবে 1/3 ml স্কয়ার। এই দণ্ডের ভর যদি m হয়, মোট ভর যদি m হয়, তাহলে যখন এক সাইড দিয়ে যাবে তখন আমরা হচ্ছে 1/3 ml স্কয়ার এটা পাবো। এটা হচ্ছে এর জন্য, আর এইটার জন্য হবে I ইকুয়াল টু 1/12 ml স্কয়ার। তাহলে আমরা চিত্রের সঙ্গে মিলিয়ে এই জিনিসগুলো দেখে রাখবো যে এটা হবে হচ্ছে 1/3 ml স্কয়ার, এটার জন্য আমরা লিখি 1/3 ml স্কয়ার আই সমান, আর এইটার আই সমান হচ্ছে আমরা লিখবো 1/12 ml স্কয়ার। m হচ্ছে ভর, l হচ্ছে দণ্ডের সম্পূর্ণ দৈর্ঘ্য। তাহলে আমি দুইটা লিখে রাখলাম, এই সাইডে আমি আরো কিছু চিত্র এঁকে তোমাদের আরো কয়েকটি দেখিয়ে দিই। ঠিক আছে, এখন আমরা একটি পাতলা বৃত্তাকার চাকতির উপর লম্ব কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের জড়তা। আচ্ছা, তাহলে এক্ষেত্রে জড়তার ভ্রামকটা কি হবে। আচ্ছা, কেন্দ্রগামী যদি হয়, এই যে একটি দেখাচ্ছি যে এরকম পাতলা, একদম পাতলা সুষম একটা বৃত্তাকার চাকতি মধ্যবিন্দুগামী লম্ব, মানে এটা কিন্তু এইভাবে দেখাচ্ছি, এটা কিন্তু ব্যাস না, এটা বোঝাবে হচ্ছে এই কেন্দ্রের মধ্য দিয়ে লম্ব বরাবর এই অক্ষটা এই কেন্দ্রের উপর দিয়ে এইভাবে লম্ব বরাবর গিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার এটা কি হবে, সেক্ষেত্রে আমরা যদি এটাকে আর হিসাবে ধরি, বৃত্তাকার একটা চাকতি, এটি হচ্ছে পাতলা বৃত্তাকার একটি চাকতির জন্য, পাতলা বৃত্তাকার চাকতি, চাকতির কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এই জড়তার ভ্রামক I সমান আমরা লিখতে পারি 1/2 mr স্কয়ার। যদি এই দূরত্বটাকে আমি r দিয়ে প্রকাশ করি তাহলে 1/2 mr স্কয়ার, এইটা যদি r হয় তাহলে 1/2 mr স্কয়ার। এইটা হচ্ছে মধ্যবিন্দুগামী। এখন যদি এটা ব্যাসের সাপেক্ষে হয়, ব্যাসের সাপেক্ষে, এখন যদি যে কোনো ব্যাস সাপেক্ষে হয়, এটা না বলে আমি বলছি যে কোনো একটা ব্যাস, ধরো যে কোনো একটি ব্যাসের সাপেক্ষে, এটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসের সাপেক্ষে হলে কি হবে, এটা তোমরা দেখেছো, এখন আমি ব্যাসের সাপেক্ষে দেখাই। ব্যাসের সাপেক্ষে হলে ব্যাস সাপেক্ষে, ব্যাস অক্ষ, অক্ষ সাপেক্ষে, সাপেক্ষে ব্যাস অক্ষ সাপেক্ষে হবে I ইকুয়াল টু হচ্ছে m 1/4 mr স্কয়ার।
তোমাদের এরকম কয়েকটা জিনিস আমি দেখালাম, আরো কিছু থাকবে, তো সেগুলো তোমরা দেখে নিবে। সেটা হচ্ছে যে আর ব্যাসার্ধের একটি নিরেট সিলিন্ডার, যদি একটি নিরেট সিলিন্ডার হয়, আর ব্যাসার্ধের একটি সিলিন্ডার, এটা আমরা সিলিন্ড্রিক্যাল একটা শেপ যদি দিয়ে দিই, এখানে আর ব্যাসার্ধের একটি সিলিন্ডার যদি ধরি, তাহলে তার জড়তার ভ্রামক, তার মধ্যবিন্দুগামী জড়তার ভ্রামক, আর এইটা যদি হয় অক্ষ, তাহলে জড়তার ভ্রামক I ইকুয়াল টু হবে হচ্ছে হাফ mr স্কয়ার। এটা হচ্ছে আমরা হাফ mr স্কয়ার এটা বলতে পারি। ওকে, ঠিক আছে, এখন আমরা খেয়াল করো, আমরা কয়েকটা জড়তার ভ্রামক দেখে নিলাম। তোমাদের হচ্ছে রাস্তার ব্যাংকিং সম্পর্কে যদি একটু দেখায়, যে একটি রাস্তায় যদি একটি গাড়ি চলে তাহলে কিভাবে গাড়িটা চলবে। তাহলে এখানে যদি আমি ধরি যে এখানে একটি গাড়ি আছে, ঠিক আছে, তাহলে এই যে গাড়িটা কি করবে, এই উল্লম্ব বরাবর হচ্ছে প্রতিক্রিয়া বল আর থাকবে, এবং এই এই যে লম্ব বরাবর এইটা হচ্ছে ডাব্লিউ, ওজনটা এইদিকে থাকবে। আচ্ছা, রাস্তার সাথে এই ব্যাংকিং যে কোণটা আছে, এটা যদি থিটা কোণে আনত থাকে, তাহলে আমরা এই কোণটাকে লিখতে পারি হচ্ছে থিটা, তাই না? থিটা কোণে আনত, এটাকে আমরা থিটা লিখতে পারি। তাহলে এটা এইদিকে উপর দিকে এইভাবে যাবে, আর এটা হচ্ছে অনুভূমিক বরাবর এটা আসলো। তাহলে আমরা এই যে অংশটা, এইটাকে লিখতে পারি হচ্ছে আর, এদিককার প্রতিক্রিয়া ওই দিককার অংশ হচ্ছে আর, এটা হচ্ছে থিটা, তাহলে আর cos থিটা, আর এইদিকে লিখতে পারি আর sin থিটা। তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে এইভাবে যদি বাঁকানো থাকে, তাহলে আমরা যে ওজনটা থাকবে সেটা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া, উপরে থাকবে আর cos থিটা, আর এটা হচ্ছে আর sin থিটা। তাহলে আমরা আর sin থিটা যেটা, সেটা হচ্ছে কিসের যোগান দিবে, সেটা হচ্ছে রাস্তার বাঁকে যে কেন্দ্রমুখী ত্বরণ আছে, কেন্দ্রমুখী বল আছে, তার যোগান দিবে। তাহলে এম ভি স্কয়ার ভাগ আর, এটা হবে। আর আর cos থিটা যেটা, সেটা হচ্ছে, সেটা কি হবে, ওজন দ্বারা প্রশমিত হবে, অর্থাৎ mg, আর cos থিটা সমান mg। তাহলে আমরা লিখতে পারি আর sin থিটা বাই আর cos থিটা সমান হচ্ছে, লেখা যায় m v স্কয়ার ভাগ r ডিভাইড হচ্ছে mg, অর্থাৎ গুণ দিয়ে উল্টাইলে আমরা mgটা এভাবে লিখতে পারি, তাই না? এটা যদি ভাগ করি, তাহলে tan থিটা, এখান থেকে আমরা পাই tan থিটা সমান হচ্ছে m, tan থিটা সমান হচ্ছে v স্কয়ার ভাগ rg। তো এইটা হচ্ছে আমাদের রাস্তার ব্যাংকিং কোণ পরিমাপের বিষয়, যে রাস্তার বাঁকে যে কোনো একটি গাড়িকে কত করে হেললে সে গাড়িটা আর কোনো বিপদের সম্ভাবনা থাকবে না, সেটাই হচ্ছে রাস্তার ব্যাংকিং, এবং সেটা হচ্ছে এই ভি স্কয়ার ভাগ আর জি দিয়ে আমি প্রকাশ করতে পারি। এখন এখানে যদি আমরা ধরি যে এটি একটি রেল লাইন, এবং রেল লাইনের দুটি পাত, তাহলে পাতের মধ্যবর্তী যে উচ্চতা, এই দুই পাতের মধ্যবর্তী যে উচ্চতা, সেটাকে যদি আমি এইচ দিয়ে প্রকাশ করি, তাহলে দেখো রেল লাইনের এই এইচ উচ্চতা, আর এটা যদি দুই পাতের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্ব যদি এক্স হয়, আর এটা হচ্ছে থিটা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ট্যান থিটা সমান হচ্ছে কি, লম্ব বাই ভূমি, অর্থাৎ এইচ বাই এক্স, বা এইচ বাই এক্স, এটা লিখতে পারি। তাহলে রেল লাইনের পাতের উচ্চতা সেটা নির্ণয় করতে হলে আমি এখান থেকে এইচ বাই এক্স বসাবো, এটা সমান হচ্ছে ভি স্কয়ার ভাগ আর জি, এটা দিয়ে আমি লিখতে পারি হচ্ছে এইচ ইকুয়াল টু ভি স্কয়ার এক্স বাই আর জি। এটা হচ্ছে রেল লাইনের দুটি পাতের মধ্যে কতটুকু উঁচু রাখতে হবে কোনো একটি বাঁকে, তার সূত্র। তো ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্তই। তোমরা ব্যাংকিং সম্পর্কেও জানলে যে রাস্তায় ব্যাংকিং কিভাবে হচ্ছে, এবং তার থেকে নিরাপদ থাকার জন্য আমাদের কত বেগে বা
কত উঁচুতে উঁচু রাখতে হবে, এই সূত্রটা বা কত কোণে রাস্তাটাকে কাত করতে হবে সেটা আমরা দেখলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।